কথায় আছে, যখন ভাগ্য হঠাৎ ঘুরে যায় তখন সবচেয়ে বড় ঝড়ও মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর ২০০৫ সালে এমনই একটি সিনেমা এসেছে যেটা শুধু সিনেমা নয় বরং এক মহাগাথা, মেরাই, যেখানে এক সাধারণ মানুষ হয় প্রাচীন রহস্যের মুখোমুখি আর হয়ে ওঠে সেই মহাযুদ্ধের অংশ যেখানে বাজি রাখা আছে সমগ্র মানব জাতির ভবিষ্যৎ। তো বন্ধুরা, চলুন জেনে নিই মিরাইয়ের সেই শক্তি যা ইতিহাসকেও এক নতুন মোড় দিতে চলেছে। তাই মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় খ্রিস্টপূর্ব ২৫০ সালে। সেখানে আমাদের দেখানো হয় যে ইতিহাস কেবল পাথরে নয়, রহস্যের ভেতরেও লুকিয়ে থাকে। সম্রাট অশোক এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা আগত শতাব্দীগুলোকে নাড়িয়ে দিয়েছিল। কলিঙ্গ যুদ্ধের পর যখন রক্তে ভিজে গিয়েছিল সমগ্র ভূমি, তখন অশোক হিংসা পরিত্যাগ করেছিলেন। কিন্তু তিনি আরেকটি কাজ করেছিলেন, তিনি ৯ জন বিদ্বানকে বেছে নেন এবং তাদের হাতে তুলে দেন ৯টি রহস্যময় গ্রন্থ। এই ৯টি গ্রন্থকে ভাগ করে দেওয়া হয়েছিল ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন যোদ্ধাদের কাছে। আজও তারা এগুলোর রক্ষা করে আসছে। এরপর কাহিনী চলে আসে খ্রিস্টাব্দ ২০০০ সালে। সেখানে আমরা দেখি আম্বিকাকে, যিনি নবম গ্রন্থটির রক্ষক। এই গ্রন্থেই লুকিয়ে আছে ভবিষ্যৎবাণীর রহস্য, আর আম্বিকার ভেতরেও আছে ভবিষ্যৎ দেখার সেই শক্তি। সম্প্রতি আম্বিকা এমন একটি ভবিষ্যৎ দেখেছে যা দেখে তিনি ভয়ে কেঁপে উঠেছেন, কারণ এক অশুভ শক্তি আসছে যে সবগুলো গ্রন্থ দখল করে নেবে। যদি এমনটা ঘটে তবে সেই মানুষ হবে অত্যন্ত শক্তিশালী, আর তাকে থামাতে পারবে কেবলমাত্র ঈশ্বর। তখন আম্বিকা সে ৯ জন যোদ্ধাকে ডাকেন যারা এই গ্রন্থগুলোর রক্ষক। তারা নিজ নিজ দেশ থেকে আম্বিকার কাছে আসে, কিন্তু আম্বিকার সতর্কবার্তা শোনার পরও তারা সেটা মানতে চায় না। তারা বলে এই গ্রন্থগুলোর কারণে তারাও অসীম শক্তির অধিকারী, আর সেই শক্তি দিয়েই তারা ওই অশুভ শক্তিকে থামাতে পারবে। কিন্তু আম্বিকা জানায় সে যা বলছে তা কোনো সম্ভাবনা নয়, বরং কঠিন বাস্তব। আম্বিকা বুঝতে পারে এরা তার কথা মানবে না, তাই তিনি চলে যান কৈলাস পর্বতে আগস্ত্য মুনির কাছে, কারণ এই অশুভ শক্তিকে পরাজিত করার উপায় একমাত্র তিনিই জানতে পারবেন। আম্বিকা তখন আসলে গর্ভবতী, তবুও তিনি সেই অবস্থায় কৈলাস পর্বত আরোহণ করেন, যেখানে একজন সুস্থ সবল মানুষও উঠতে পারে না। আরোহণের মাঝপথে তিনি তার গর্ভস্থ সন্তানের সঙ্গেও কথা বলেন। অবশেষে তিনি কৈলাসের চূড়ায় পৌঁছে আগস্ত্য মুনির সঙ্গে সাক্ষাৎ করেন। আম্বিকা তাকে সমস্ত বিপদের কথা জানান। আগস্ত্য মুনি বলেন, যে বিপদ আসছে তা শুধু ওই ৯টি গ্রন্থের ওপর নয়, বরং গোটা বিশ্বের ওপর। আর একে পরাস্ত করতে পারবে কেবল সেই মানুষ যে ত্রেতা যুগের অস্ত্র মিরাই তুলতে সক্ষম। আর সেই মানুষ আর কেউ নয়, আম্বিকার গর্ভের সন্তানই। সেই লড়বে সেই অশুভ শক্তির সঙ্গে এবং তাকে হারাবেও। কিন্তু একটি ত্যাগ স্বীকার করতে হবে, আর তা হলো সন্তানকে ছেড়ে দিতে হবে, কারণ সৃষ্টির নিয়ম এটাই, ত্যাগ ও বলিদান ছাড়া মুক্তি সম্ভব নয়। এরপর দেখা যায় আম্বিকা সন্তান জন্ম দেওয়ার পর তাকে কাশীর ঘাটে রেখে আসে। তারপর গল্প চলে যায় ২৪ বছর পর, অর্থাৎ ২০২৪ সালে। আমরা জানতে পারি যে আশ্রমে থেকে আম্বিকা নবম গ্রন্থের পাহারা দিচ্ছিলেন, গত ২৪ বছর ধরে তিনি আর সেই আশ্রমে ফিরে আসেননি। তখন আশ্রমের এক সন্ন্যাসী জানতে পারেন যে মহাবীর লামা নামে এক ব্যক্তি আছে যে একে একে সব গ্রন্থ দখল করতে শুরু করেছে। আম্বিকা দেবী সন্ন্যাসীকে আগেই বলে গিয়েছিলেন, যদি এমন কিছু ঘটে তবে তার ছেলেকে খুঁজে বের করতে হবে এবং সবকিছু জানাতে হবে। অন্যদিকে আমরা দেখি মহাবীর লামাকে, যে একজন ভীষণ শক্তিশালী মানুষ। সে একে একে প্রতিটি গ্রন্থ দখল করছে। তার ভেতরে এমন সব শক্তি আছে যার সামনে কেউই দাঁড়াতে পারে না। তার হাতে আছে এক রহস্যময় কালো তলোয়ার যার সামনে কোনো অস্ত্র টিকে না। এখন সে ৬ষ্ঠ গ্রন্থের দিকে এগোয় এবং সেটিও নিজের দখলে নিয়ে নেয়। তখন আম্বিকার আশ্রম থেকে সন্ন্যাসীর নির্দেশে বিভা নামের এক মেয়ে বের হয় আম্বিকার ছেলেকে খুঁজে বের করার জন্য। বিভার মধ্যেও বিশেষ এক শক্তি আছে, সে সহজে মানুষের মন পড়তে পারে। বিভা যখন বারাণসীতে পৌঁছায় তখন জানতে পারে আম্বিকার ছেলের নাম হল বেদা, আর বেদাকে একজন অঘোরী সাধু মানুষ করেছেন। তার কাছ থেকে জানা যায় বেদা কখনো এক জায়গায় বেশি দিন থাকে না। সে বারাণসী থেকে পশ্চিমবঙ্গ, তারপর সেখান থেকে হায়দ্রাবাদ চলে গেছে। মানুষের মন পড়তে পড়তে বিভা শেষমেশ সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বেদা ছিল। বেদা সম্পর্কে জানা যায় সে আসলে ছোটখাটো চুরি করেই জীবন চালায়। গাড়ি, পাস বা ছোট জিনিস চুরি করা, এই ধরনের কাজেই তার দিন কাটে।
এর কারণেই প্রায়ই তার ঝগড়া বিবাদ হয়, কিন্তু বেদা ভীতু নয়, সে লোকজনের সাথে মোকাবেলা করে। ঠিক তখনই বিভার সঙ্গে দেখা হয় বেদার। বিভার সন্দেহ হয় এটাই কি সেই মানুষ যাকে সে খুঁজছে, কিন্তু যখন বিভা বেদার মন পড়ার চেষ্টা করে সে একদমই অক্ষম হয়ে যায়। জীবনে প্রথমবার এমন হয় যে বিভা কারো মন পড়তে পারছে না। এরপর বিভা বেদাকে বোঝাতে চেষ্টা করে, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি এক যোদ্ধা যে এক মহা বিপদের সঙ্গে লড়াই করার জন্য জন্ম নিয়েছ। কিন্তু বেদা তার কোনো কথাই মানতে চায় না। অন্যদিকে দেখা যায় মহাবীর লামা সপ্তম গ্রন্থ সম্পর্কে জেনে যায়, আর সে খবর পেতেই সেখানে গিয়ে সবাইকে হত্যা করে এবং সেই সপ্তম গ্রন্থটিও দখল করে নেয়। ধীরে ধীরে মহাবীর লামা আরও শক্তিশালী হয়ে উঠতে থাকে। এদিকে বেদারও ধীরে ধীরে বিভাকে ভালো লাগতে শুরু করে। সে বিভার সঙ্গে সময় কাটাতে চায়, কিন্তু বিভা সবসময় তাকে মনে করিয়ে দেয়, তুমি একজন যোদ্ধা, তোমার জন্ম যুদ্ধ করার জন্য। বিভা তাকে আরও বলে, জন্ম থেকে আজ পর্যন্ত তুমি যত খারাপ কাজ করেছ আসলে সেগুলো খারাপ ছিল না, বরং ভালো কাজ ছিল। যে গাড়ি তুমি চুরি করেছিলে সেটি যদি না চুরি করতে তবে সেটা দুর্ঘটনায় পড়ত। যে বাস তুমি চুরি করেছিলে সেটা খাদের মধ্যে পড়ে যেত। তোমার জন্মের উদ্দেশ্য বিশেষ, তোমার শক্তির মাধ্যমে সেই অশুভ শক্তিকে রোখা সম্ভব। এবার বিভা বেদাকে সেই ভয়ঙ্কর অশুভ শক্তি সম্পর্কে জানায় যে সবার বিনাশ করতে চায়। আর সেই শক্তিকে চিনতে হলে বেদাকে একটি বিশেষ মুদ্রা ধারণ করতে হবে, যাকে বলা হয় আন্তরিক মুদ্রা। যখনই বেদা সেই মুদ্রায় প্রবেশ করে তার মনে পড়ে যায় মায়ের কথা। মনে পড়ে গর্ভে থাকাকালীন তার মা বলেছিলেন, আমরা আলাদা হচ্ছি বটে, কিন্তু আমরা সবসময় একসঙ্গে থাকব, আবারও আমাদের দেখা হবে। তোমার প্রথম লক্ষ্য হলো মীরাই পর্যন্ত পৌঁছানো, আর আমাদের সাক্ষাৎ আবার হবে তন্ত্রবনে। এই কথা মনে পড়তেই বেদার চোখ হঠাৎ খুলে যায়, তার চোখে পানি আর নাক থেকে রক্ত ঝরছিল। সে বুঝতে পারে এখন পর্যন্ত বিভা যা কিছু বলেছে সবই সত্যি, আর এখন তাকে বিভার দেখানো পথেই চলতে হবে। অন্যদিকে আমরা আবার দেখি মহাবীর লামাকে। এবার সে অষ্টম গ্রন্থের সন্ধান পেয়ে যায়, অস্ত্র শস্ত্রের গ্রন্থ। এতে ছিল বিরল ও ভীষণ শক্তিশালী অস্ত্রের জ্ঞান। স্থানীয় যোদ্ধারা সেই অস্ত্র নিয়ে লড়াইও করে মহাবীর লামার বিরুদ্ধে, কিন্তু তখন মহাবীর লামার হাতে ইতিমধ্যেই 7টি গ্রন্থের শক্তি। ফলে সে সব অস্ত্র ধ্বংস করে ফেলে এবং সবাইকে হত্যা করে সেই অষ্টম গ্রন্থটিও দখল করে নেয়। এখন মহাবীর লামার চোখ শুধু এক গ্রন্থের দিকে, নবম গ্রন্থ, যেখানে ভবিষ্যৎবাণীর শক্তি লুকিয়ে আছে। এই নবম গ্রন্থটি খুঁজে বের করার দায়িত্ব মহাবীর লামা দেয় তারই এক ছায়াকে, ইউকা। ইউকা আসলে 10 বছর ধরে এক যোগী মুনি সেজেছিল, যাতে সে আম্বিকার আশ্রমে প্রবেশ করার সুযোগ পায়। আর আশ্রমে পৌঁছেই ইউকা দেখে বিভা একটি কবুতরের মাধ্যমে সন্ন্যাসীকে বার্তা পাঠায় যে বেদাকে পাওয়া গেছে। তাই ইউকা কবুতরের পায়ে ট্র্যাকার লাগিয়ে দেয় বেদার লোকেশন জানার জন্য। এরপর সে সব মুনি ও সাধুকে হত্যা করে ফেলে, কারণ যে করেই হোক তার সেই গ্রন্থটি চাই। অন্যদিকে বিভা জানতে পারে যে আশ্রম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা একসময় তার আপন ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে। এখন বিভার জীবনে বেঁচে আছে কেবল একজন, বেদা। সে ছাড়া তার আর কেউ নেই। এদিকে ইউকাও লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে একাই বহু মানুষকে হত্যা করে ফেলে। এরই মধ্যে বিভা বেদাকে জানিয়ে দেয়, একটা ভয়ানক বিপদ আমাদের খুব কাছে চলে এসেছে। আশ্রম ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে। এখন এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেবল তুমি আছো। ঠিক তখনই ইউকা অসংখ্য লোকজন নিয়ে বিভার সামনে এসে উপস্থিত হয়, কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে যায় বেদা। বেদা একাই অনেক শত্রুর সঙ্গে লড়াই করে, অনেককে সে হারায়ও, কিন্তু ইউকাকে সে হারাতে পারে না, কারণ ইউকা ছিল ভীষণ শক্তিশালী। শেষমেশ ইউকা বেদাকে গুরুতর আহত করে বিভাকে নিয়ে চলে যায়, কারণ ইউকা ভেবেছিল বিভাই জানে সেই নবম গ্রন্থটি কোথায়। বিভাকে হারানোর পর বেদার সামনে বাকি থাকে মাত্র একটি পথ, আন্তরিক মুদ্রা। বেদা ধ্যানমগ্ন হয়ে সেই মুদ্রায় প্রবেশ করে। তখন তার মনে ভেসে ওঠে সব পথ, আর প্রথমেই সে জানতে পারে তন্ত্রবন সম্পর্কিত গোপন রহস্য, যার মাধ্যমে সে মীরায়ের কাছে পৌঁছাতে পারবে। যখনই বেদা আন্তরিক মুদ্রায় বসে তখনই আম্বিকা তার সামনে পথ দেখান। আগস্তিয়া মুনি একসময় আম্বিকাকে বলেছিলেন, যেদিন বেদা নিজের লক্ষ্য চিনে নেবে সেদিন তার বুকে একটি বিশেষ চিহ্ন দেখা দেবে, যা তাকে সবার থেকে আলাদা করবে। সত্যি বেদার বুকে সেই চিহ্নটি আসলে ছিল একটি মানচিত্র। সে মানচিত্র সাহায্যে বেদা মীরাই পর্যন্ত যাওয়ার পথ খুঁজে নেয়। তারপর বেদা ভারতের একেবারে শেষ প্রান্তের একটি গ্রাম থেকে যাত্রা শুরু করে কৈলাস পর্বতের দিকে। কিন্তু গ্রামের লোকেরা তাকে সতর্ক করে, গত 300 বছরে এখান থেকে যে কেউ ওই পথে গেছে সে কিন্তু আর কখনোই ফিরে আসেনি। কিন্তু বেদা তাদের কথা শোনে না।
সে একাই এগিয়ে যায় এবং শেষমেশ কৈলাস পর্বতের কাছে পৌঁছে যায়। এই সময় বেদার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু অবশেষে সেই মীরায়ের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই তার উপর আক্রমণ করে জটায়ু। আসলে জটায়ু বহু বছর ধরে মীরায়ের রক্ষক হিসেবে আছেন। সে সর্বশক্তি দিয়ে বেদাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আগে থেকেই বেদাকে বলা হয়েছিল জটায়ুকে হত্যা করা যাবে না, কেবল তার কপালে হাত রাখতে হবে। তবেই জটায়ু বুঝবে যে বেদা এখানে এসেছে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। তাই বেদা কৌশলে জটায়ুর মাথায় হাত রাখে, আর সাথে সাথে জটায়ু বেদাকে উপলব্ধি করতে পারে। শেষমেশ বেদা মীরায় অস্ত্রটি অর্জন করে। তবে তখনও সে এই অস্ত্রের প্রকৃত শক্তি জানত না। অস্ত্রটি তার কাছে তখন কেবল একটি লাঠির মতোই ছিল। যখন সে ফিরে আসে, গ্রামের মানুষ অবাক হয়ে তাকে হাঁটু গেড়ে সম্মান জানায়, কারণ গত ৩০০ বছরে এটাই প্রথমবার যে কেউ জীবিত ফিরে এসেছে। আর সেই গ্রামেই বেদার সঙ্গে হঠাৎ দেখা হয় আগাস্তিয়া মুনির। যদিও বেদা তখনও জানত না তিনি কে, তাই মুনি বলেন, আমাকে এজি বলে ডাকতে পারো। এরপর এজি বেদাকে অনেক কিছু জানান, মীরায় অস্ত্র সম্পর্কে, ক্রেতা যুগের রামায়ণের অজানা কাহিনী সম্পর্কে। তিনি বলেন, এই অস্ত্র তখনই তোমাকে সাহায্য করবে যখন তুমি তোমার লক্ষ্য তাকে জানাবে, আর এই অস্ত্রকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ভগবান শ্রীরাম প্রথমবার অস্ত্র তুলেছিলেন। অন্যদিকে বিভা তখন মহাবীর লামার কবজায়। সেখানে মহাবীর লামা বিভাকে নিজের অতীতের গল্প শোনায়। সে বলে, শৈশবে আমার উপর গ্রামের লোকজন ভীষণ অত্যাচার করত। আমার মাকে ডাইনি বলা হতো, তাই কেউ আমাকে আপনজন মনে করত না। এই অবিচার যতই বাড়ছিল, মানুষের প্রাণ নেওয়ার ক্ষুধা তত বাড়ছিল আমার ভেতরে। একদিন আমি পুরো গ্রাম জ্বালিয়ে দিলাম। ক্ষুধা তো মিটল, কিন্তু আত্মার তৃষ্ণা মিটল না। তখন থেকেই আমি কেবল অশুভ পথে হাঁটছি, কারণ ভগবান কখনোই আমার সহায় ছিলেন না। এদিকে এজিকে নিয়ে বেদা পৌঁছে যায় সেই স্থানে যেখানে শ্রীরাম প্রথমবার অস্ত্র হাতে তুলেছিলেন। অবশেষে যখন সে সেই পবিত্র স্থানে পৌঁছায়, তখনই সেখানে আক্রমণ করে মহাবীর লামার বিশাল বাহিনী। ইউকাও তাদের সঙ্গে ছিল। ইউকা বেদাকে বলে, গতবার তো বেঁচে গিয়েছিলি, কিন্তু এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। সবাই মিলে বেদার উপর ঝাঁপিয়ে পড়ে। বেদা একা তাদের মোকাবেলা করতে পারে না, কারণ শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। তখন হঠাৎ তার মনে পড়ে যায় কিছু কথা। সে অস্ত্রটি হাতে নিয়ে উচ্চারণ করে, আমার মায়ের উদ্দেশ্যই আমার উদ্দেশ্য। এই কথা বলার সাথে সাথেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অস্ত্রটি তখন আর সাধারণ অস্ত্র থাকে না, সেটি এখন এক মহাশক্তিশালী অস্ত্রে পরিণত হয়। তার এক আঘাতেই মানুষের প্রাণ শেষ হয়ে যাচ্ছিল। ফলে বেদা খুব সহজেই শত্রুদের হত্যা করতে লাগল। এরপর ইউকা বিভাকে গুরুতরভাবে আহত করে বেদার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষে বেদা ইউকাকেও মেরে ফেলে। বিভার অবস্থা ছিল ভীষণ খারাপ, কিন্তু অস্ত্রটি বিভার আহত স্থানের সংস্পর্শে আসতেই সে একেবারেই সুস্থ হয়ে যায়। এটা দেখে বেদা বুঝে যায় এই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, বরং ভীষণ শক্তিধর। পরে জানা গেল বিভাও জানে না নবম গ্রন্থ কোথায় আছে। তখন বেদার মনে পড়ে নবম গ্রন্থ পেতে হলে যেতে হবে সেই স্থানে যেখানে প্রথম গ্রন্থ রাখা হয়েছিল, অর্থাৎ কামাখ্যায়। কামাখ্যায় অঘোরীরা থাকে, যাদের রয়েছে অদ্ভুত তান্ত্রিক শক্তি। তাই তারা কামাখ্যায় পৌঁছায়, কিন্তু সেখানে প্রচণ্ড নিরাপত্তার কারণে অঘোরী বাবার সঙ্গে দেখা করা যাচ্ছিল না। তবে বেদা সরাসরি তার কাছে পৌঁছে যায়। অঘোরী বাবা তখনই বেদাকে দেখে বলেন, এই বিপদকে মোকাবেলা করতে পারবে কেবল একজন মানুষ, আর তার হাতে থাকবে মীরাই। সেই মানুষ তুমি, আর তুমি অম্বিকার সন্তান। এরপর অঘোরী বাবা বেদাকে অতীতের একটি কাহিনী শোনান। তিনি বলেন, কামাখ্যায় অনেকেই ছিলেন যারা কালো জাদু সাধনা করতেন। আমি সবার চেয়ে শক্তিশালী ছিলাম। একদিন একটি গ্রাম আগুনে জ্বলছিল, আর গ্রামের বাইরে আমি এক অসহায় শিশুকে পাই। আমি তাকে কামাখ্যায় নিয়ে আসি এবং তাকে আমার ক্ষমতা শেখাই। তার ভেতরেও শক্তিশালী তান্ত্রিক ক্ষমতা তৈরি হয়। সে আমাদের মতোই সবকিছু করতে পারত। এরপর এলো সময় প্রথম গ্রন্থের রক্ষক নির্বাচনের। আমার নিজের ছেলেও ছিল খুব শক্তিশালী। পরীক্ষা হলো, কিন্তু দেখা গেল আমি যে শিশুটিকে এনেছিলাম সে আসলে আমার ভুল নির্বাচন। তার শক্তি মানুষকে বাঁচানোর চেয়ে হত্যার দিকেই বেশি। তাই আমি নিজের ছেলেকে বেছে নিলাম, কিন্তু সেই ছেলেটি তা মেনে নিতে পারল না। সে জাদুকরী সূত্র সবাইকে বেঁধে দেয়। যার হাতেই সেই সূত্র বাঁধা, সে সহজেই নিয়ন্ত্রিত হচ্ছিল। এমনকি আমাকেও সেই বন্দী করে ফেলে। সবাই মৃত্যুর মুখে পড়ে যায়। তখনই সেখানে অম্বিকার আগমন ঘটে। অম্বিকা এক প্রতিরক্ষা বলয় তৈরি করে সেই সূত্র নিজের হাতে তুলে নেয় এবং জ্বালিয়ে দেয়। এতে তিনি নিজেকেও অগ্নিকে সমর্পণ করেন।
এই আত্মবলিদান তিনি দিলেন যেন গ্রামের মানুষ বাঁচতে পারে এবং সেই শিশুটির জাদু থেকে মুক্ত হতে পারে। আম্বিকা তখন ভবিষ্যৎবাণী করেছিলেন এই শিশু একদিন সব গ্রন্থ দখল করে নেবে, কিন্তু যখন তার দৃষ্টি নবম গ্রন্থে পড়বে তখনই তার ধ্বংস নিশ্চিত। এই কথা শুনে সেই শিশুটি পালিয়ে যায়, আর বন্ধুরা, সেই শিশুটি আসলে মহাবীর লামা। আম্বিকার আত্মবলিদানের পর গ্রাম বেঁচে যায়। তখন থেকে গ্রামে এক ঐশ্বরিক জ্যোতি জ্বলছে, যা আম্বিকার প্রতীক। বেদা সেই জ্যোতির সামনে দাঁড়িয়ে বলে, সংকল্পের জন্য তুমি তোমার সন্তানকে ত্যাগ করেছ, সমষ্টিকে রক্ষা করতে তুমি নিজেকে উৎসর্গ করেছ। এই বলিদান বৃথা যাবে না। আমি শপথ করছি, সব গ্রন্থ আমি যোগী স্থানে ফিরিয়ে দেব। তারপর আধ্যাত্মিক অবস্থায় প্রবেশ করে বেদা সেই স্থানে পৌঁছায় যেখানে নবম গ্রন্থ রাখা ছিল। সে তা তুলে নেয় এবং যোগী স্থানে নিয়ে যেতে উদ্যত হয়। অন্যদিকে লামা গোপনে ৮ গ্রন্থ একত্রিত করে এক ভয়ঙ্কর কালো জাদুর ব্রেসলেট তৈরি করে। সেই ব্রেসলেট পরে কুম্ভ মেলায় উপস্থিত সবার হাতে বেঁধে দেয় সে। ঠিক তখনই খবর পৌঁছে যায় পুলিশের কাছে, বেদা আছে কামাখ্যা স্টেশনে। পুলিশ সেখানে গিয়ে বেদাকে গ্রেফতার করে ফেলে, সাথে নিয়ে নেয় মীরাই অস্ত্রটাও। ট্রেন ছেড়ে দেয়, কিন্তু রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকে লামা। তার চোখে শয়তানি আগুন। ধীরে ধীরে সে এক পোর্টাল খুলে কুম্ভ মেলার সকল মানুষের উপর নিক্ষেপ করে কালোপতি তন্ত্র। মুহূর্তেই সবাই জমে যায় মূর্তির মতো, ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি। এদিকে ট্রেনে বেদাকে হত্যা করতে আসে লামার একদল লোক। পরিস্থিতি বুঝে পুলিশ বাধ্য হয় বেদার হাতের বাঁধন খুলে দিতে। বেদা লড়াই শুরু করে তাদের সাথে। হঠাৎই জানা যায় এই ট্রেনের ড্রাইভারই নেই, অর্থাৎ সবাই নিশ্চিত মৃত্যুর মুখে। বেদা দৌড়ে ইঞ্জিনে যায়, কিন্তু ড্রাইভারের সিট ফাঁকা। মীরাইও নেই তার কাছে। অন্যদিকে তরঙ্গযন্ত্র ব্যবহার করে লামা ভেঙে দেয় সামনে থাকা ব্রিজ। পুলিশ শেষ চেষ্টা হিসেবে বেদাকে মীরাই ফিরিয়ে দেয়। এবার মীরাই হাতে নিয়ে বেদা সর্বশক্তি দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। ব্রিজ ভেঙে পড়ার আগ মুহূর্তে ট্রেন থেমে যায়। বেদা দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে লামা। শুরু হয় ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ। এক পর্যায়ে অস্ত্র অদলবদল হয়ে যায়। লামার হাতে মীরাই আর বেদার হাতে শুধু তলোয়ার। বেদা তখন ঠান্ডা গলায় বলে, ওটা খারাপ মানুষের জন্য কাজ করে না। অতঃপর তুমুল যুদ্ধ। এক পর্যায়ে লামা বেদাকে মীরাই সহ ফেলে দেয় ব্রিজ থেকে। ঠিক তখনই জটায়ু উড়ে এসে তাকে রক্ষা করে, মাটিতে নামিয়ে দেয়, আর মীরাইও ফের বেদার হাতে চলে আসে। কিন্তু লামা থেমে নেই। সে নবম গ্রন্থ ছিনিয়ে নেয় বেদার কাছ থেকে। ৯টি গ্রন্থ একত্রিত করে পাঠ শুরু করলে তার শরীরে প্রবাহিত হয় অকল্পনীয় শক্তি। মীরাই তখন আর কোনো কাজেই আসে না। লামা তখন অদম্য শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই বেদার মনে পড়ে যায় মা আম্বিকার সেই কথা। তিনি একসময় বলেছিলেন, প্রথম যে কালো জাদুর ব্রেসলেট তৈরি হয়েছিল সেটি দিয়েই লাখো প্রাণ রক্ষা করা সম্ভব, তবে এর জন্য লাগবে আত্মত্যাগ। বেদা ব্রেসলেট বের করে বিপরীত মন্ত্র পড়তে শুরু করে। আগুনের শিখা জ্বলে ওঠে চারপাশে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় এজি উত্তর দিয়েছিল একদিন বেদার মৃত্যুকে আলিঙ্গন করবে, আর তখন প্রকৃতি তার পাশে দাঁড়াবে। সেই সাথেই প্রকাশ পায় মীরাই কোনো সাধারণ অস্ত্র নয়, এটি আসলে শ্রীরামের ধনুক। বর্তমানে ফিরে আসে কাহিনী। ঝড় বৃষ্টি শুরু হয়, আগুন নিভে যায়, কিন্তু বেদার হাতে থাকা মীরাই ধনুকে রূপান্তরিত হয়। তার ইশারায় তৈরি হয় এক আগুনের তীর। বেদা তাক করে বলে, এটাই ইতিহাস, এটাই ভবিষ্যৎ, আর এটাই মীরাই। এরপর ধনুক থেকে ছুটে যায় তীর, বিদ্ধ হয় লামা। মুহূর্তেই ধ্বংস হয় কালোপতি তন্ত্র। এরপর কুম্ভমেলার মানুষেরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আকাশে ভেসে ওঠে ধনুকের প্রতীক। সবাই তখন তাদের ঈশ্বরকে স্মরণ করে। এভাবেই শেষ হয় মীরাই মুভির মহাকাব্যিক সমাপ্তি। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে, এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।